Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. শিক্ষার্থী বন্ধু, আজকে আমি মাধ্যমিকের ইংরেজি বিষয়ের রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা 2025 মাধ্যমিক পরীক্ষা দিবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের ইংরেজি বিষয় নিয়ে আমাদের এমনিতেই একটা ভয়ভীতি কাজ করে, আর এমনটা হয় স্বাভাবিক, কারণ ইংরেজি এমনিতেই একটা বিদেশি ভাষা। তারপর মাধ্যমিকের ইংরেজিতে 30 নম্বরের রাইটিং স্কিল থাকে, যেখানে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হয়। এখানে কোনো অপশন বা কোনো বিকল্প দেওয়া থাকে না। কিন্তু আমরা যদি একটু সিস্টেমেটিক পড়াশোনা করি, একটু সাজেশন ভিত্তিক পড়াশোনা করি, তাহলে এখান থেকেও আমরা ফুল মার্কস পেতে পারি। আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই নিয়মিত ইংরেজিতে ফুল মার্কস পেয়ে থাকে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটি শুরু করি। কিন্তু তার আগে তোমাদের এটা জেনে রাখা দরকার, এই যে আমি সাজেশনটা দিতে যাচ্ছি, এই সাজেশন কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, রাইট? এমনি এমনি তো আমি এখানে কিছু প্রশ্ন তুলে ধরতে পারি আর তোমাদেরকে বলে দিতে পারি এটা তোমাদের সাজেশন। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই সাজেশন তৈরি করার জন্য বিগত বছরের প্রশ্নগুলির উপর নজর রাখতে হয়, কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপর নজর রাখতে হয়, আমাদের যে ইংরেজি টেক্সট বই সেখানে কি ধরনের রাইটিং স্কিলের অনুশীলন দেওয়া হয়েছে, এই সব কিছুকে সামনে রেখে অভিজ্ঞতার উপর ভিত্তি করে অনুমান করতে হয় যে সামনেবার কি ধরনের রাইটিং স্কিল আসতে পারে। আর এই যে অভিজ্ঞতার উপর অনুমান করা, এখানেই কিন্তু আমাদের এই সাজেশনের ক্ষেত্রে পার্থক্য করে দেয়। 2024 যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আমি তাদের জন্যও কিন্তু রাইটিং স্কিলের সাজেশন বানিয়েছিলাম। 100% সাজেশন কমন এসছে। আমি প্রথম যে 3টা রাইটিং স্কিল বলেছিলাম, সে 3টা রাইটিং স্কিলই 2024 মাধ্যমিক পরীক্ষাতে এসেছে। ইউটিউবে ভিডিও অ্যাভেলেবল আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। আমি এই কথাটা এই জন্যই উল্লেখ করছি যেন আমি যেটা সাজেশন দিতে যাচ্ছি এর উপর তোমাদের একটা আস্থা থাকে, একটা ভরসা থাকে। কারণ আস্থা অর্জন করাটা কিন্তু একান্ত জরুরি, কারণ সাজেশনের তো কোনো অভাব নেই। ইউটিউবে তুমি মাধ্যমিকের ইংলিশ সাজেশন নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবে, আমাদের বাজারে চলতে অনেক বইও আছে। তাহলে আমরা কোনটা সাজেশন ফলো করবো, সেই জন্য আমি তোমাদের সামনে এটা উল্লেখ করলাম যেন তোমরা আমার সাজেশনের উপরে আস্থা রাখতে পারো, রাইট? চলো তাহলে আর কথা না বাড়িয়ে এবার আমরা মূল আলোচনাটি শুরু করি। শিক্ষার্থী বন্ধু, অন্যান্য বিষয়ের মতোই মাধ্যমিকের ইংরেজি পরীক্ষাও 90 নম্বরের হয়। আর এই 90 নম্বরকে 3টি সেকশনে ভাগ করা হয়। সেকশন এ 40 নম্বরের থাকবে, এখানে সিন থাকবে 20 নম্বরের এবং আনসিন থাকবে 20 নম্বরের। সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানে গ্রামার থেকে 12 নম্বর থাকবে এবং ভোকাবুলারি থেকে 8 নম্বর থাকবে। ভোকাবুলারি যে শব্দগুলির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ আমাদের আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে, রাইট? এগুলো বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। এবং সেকশন সি রাইটিং স্কিল, এখানে আমাদের 30 নম্বর বরাদ্দ থাকবে। আর এই 30 নম্বরের মধ্যে আমাদের 3টি প্রশ্ন থাকবে আর 3টি প্রশ্নের উত্তর করতে হবে। যেমনটা তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে রাইটিং স্কিলে কোনো অপশন বা কোনো বিকল্প দেওয়া থাকে না, 3টি প্রশ্ন দেওয়া থাকে, 3টি প্রশ্নেরই উত্তর আমাদের করে আসতে হবে, রাইট? তাহলে এই ছিল আমাদের ইংরেজি পরীক্ষার সেকশন বা বিভাজন। যেহেতু আজকের ক্লাসে আমি রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব, দেখো ইতিমধ্যে আমি কিন্তু ফ্রেজাল ভার্ব নিয়ে আলাদা ভিডিও পোস্ট করেছি, আনসিনের উত্তর কিভাবে করতে হয় সেটা নিয়েও ভিডিও পোস্ট করা আছে, এবং কিভাবে ইংরেজি প্রশ্নের উত্তর করতে হয় সে নিয়েও আমি সেপারেট ভিডিও পোস্ট করেছি। এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওখানে এমপি ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা এই ভিডিওগুলি দেখে নিতে পারো, রাইট? তাহলে আজকের ক্লাসে আমরা মূলত রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধু, আমাদের মাধ্যমিকে যে রাইটিং স্কিল থেকে প্রশ্ন করা হয়, সেখানে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হয় আমাদের মনে রাখতে হবে। আমাদের মাধ্যমিকে মোট 9 ধরনের রাইটিং স্কিল থেকে প্রশ্ন আসতে পারে, যেমন রিপোর্ট রাইটিং, নোটিশ রাইটিং, লেটার রাইটিং, প্রসেসিং, স্টোরি রাইটিং, প্যারাগ্রাফ, বায়োগ্রাফি, ডায়লগ রাইটিং, সামারি রাইটিং। এই 9টি বিষয়ের মধ্যে থেকে যে কোনো 3টি বিষয়ের আমাদের রাইটিং স্কিলে প্রশ্ন আসতে পারে, রাইট? তাহলে আমাদেরকে কি রাইটিং স্কিলের জন্য এই 9টি বিষয় দেখে যেতে হবে? না। যদি 9টি বিষয় দেখে যেতে পারো তাহলে এর থেকে তো আর ভালো কথা হয় না। কিন্তু আমরা যদি একটু বিগত বছরের প্রশ্নগুলোর উপর নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং থেকে কিন্তু এ পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। আমাদের যে নতুন সিলেবাস, অর্থাৎ যে সিলেবাসে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সিলেবাসে প্রথম পরীক্ষা হয়েছিল 2017 সালে। তাহলে 2017 থেকে 2024 পর্যন্ত যদি আমরা রাইটিং স্কিলের প্রশ্নগুলিতে নজর দিই, তাহলে আমরা দেখতে পাবো যে ডায়লগ এবং সামারি থেকে কিন্তু একবারও প্রশ্ন আসেনি, রাইট? তাহলে আমরা ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিংকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকলো বাকি 7টা। তাহলে এই 7টি বিষয়ের মধ্যে থেকে আমাদের যে কোনো 3টি বিষয়ে লিখতে বলা হবে। আচ্ছা, আমরা মূল সাজেশনে যাই। তার আগে চলো আমরা দেখে নিই যে আমাদের বিগত বছরে অর্থাৎ 2017 থেকে 2024 পর্যন্ত এই রাইটিং স্কিল থেকে আমাদের কোন বছর কি কি ধরনের প্রশ্ন এসেছে, এটাও তোমাদের কিন্তু জেনে রাখা দরকার। আমি কয়েকটি বিষয় শুধু এখানে দেখিয়ে দিলাম আর তুমি অন্ধের মতো সেগুলো মুখস্থ করে চলে গেলে তাতে কিন্তু কনফিডেন্স আসবে না। তাই আগে বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমরা সাজেশনটা নিয়ে আলোচনা করবো। ওর মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে যে না, সাজেশনটা ঠিক বা এই ধরনের প্রশ্ন আসতে পারে, রাইট? তাহলে লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো 2017 সালে স্টোরি, লেটার টু ফ্রেন্ড এবং প্রসেসিং থেকে প্রশ্ন করা হয়েছে। 2018 সালে অফিসিয়াল লেটার, তারপরে বায়োগ্রাফি এবং রিপোর্ট রাইটিং। 2019 সালে স্টোরি রাইটিং, এডিটোরিয়াল লেটার এবং নোটিস রাইটিং। 2020 রিপোর্ট রাইটিং, লেটার টু ফ্রেন্ড এবং প্যারাগ্রাফ। 2021 সালে করোনার জন্য পরীক্ষা হয়নি, এটা তোমরা ভালোভাবেই জানো। তাহলে 2022 নোটিস রাইটিং, স্টোরি রাইটিং এবং লেটার টু ফ্রেন্ড। 2023 বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার এবং প্যারাগ্রাফ। এবং 2024 লেটার টু ফ্রেন্ড, রিপোর্ট রাইটিং এবং নোটিস রাইটিং।
এই ছিল বিগত বছরের প্রশ্ন। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমরা দেখবে কোন বছর কি ধরনের প্রশ্ন এসছে এবং ওর উপর ভিত্তি করে আমরা কিভাবে সেশনটাকে তৈরি করেছি। তাহলে আমরা যে 9টি বিষয় দেখেছিলাম, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, ওর মধ্যে আমরা ডায়লগ এবং সামারি রাইটিংকে বাদ দিয়েছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং বাদ দিয়ে দিয়েছি, রাইট? তাহলে অবশিষ্ট হলো 7টি। এই 7টি বিষয়কে আমাদের দেখে যেতে হবে। যদি 7টি বিষয় দেখে যেতে পারো তাহলে এর থেকে আর ভালো কথা হয় না। কিন্তু আমরা যারা একটু নিজেকে দুর্বল মনে করছি বা 7টি বিষয় দেখে যেতে পারবো না, তাদের জন্য আমি এটাকে আরো শর্ট করে দিব। তার আগে চলো আমরা দেখে নিই 2024 সালে আমাদের রাইটিং স্কিল থেকে কি কি প্রশ্ন এসছে। প্রথমে এসছে রিপোর্ট রাইটিং, তারপরে নোটিস রাইটিং, আর তারপরে এসছে লেটার টু ফ্রেন্ড, রাইট? তাহলে 2024 সালে যেটা এসছে মানবিক খাতিরে, সেটা পরের বছর রিপিট করা হয় না। কিন্তু রিপিট করবে না এমনটা কোনো বিষয় নেই, মানবিক খাতিরে করা হয় না। তাহলে 2024 সালে রিপোর্ট রাইটিং এবং নোটিস রাইটিং চলে এসেছে, তাহলে আমরা এ দুটো বাদ দিয়ে দিতে পারি। কিন্তু এখানে একটা সমস্যার বিষয় কি, যে রিপোর্ট রাইটিং এবং নোটিস রাইটিং এই দুটি থেকে প্রতি বছর অল্টারনেট করে কোশ্চেন করা হয়। অর্থাৎ এক বছর রিপোর্ট রাইটিং আসলে পরের বছর নোটিস রাইটিং আসে, তারপরে আবার রিপোর্ট রাইটিং, এই ধরনের প্রশ্ন আসে। কিন্তু ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলো, 2024-এ কিন্তু রিপোর্ট আর নোটিস দুটোই চলে এসেছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবার এসছে পার্সোনাল লেটার। লেটার কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া যাবে না, আমরা পার্সোনাল লেটারকে বাদ দিব, কিন্তু অফিসিয়াল লেটার আমাদের দেখে যেতে হবে। তাহলে এই সব কিছুকে বিবেচনা করলে 2025-এর মাধ্যমিক পরীক্ষার ইংরেজির জন্য রাইটিং স্কিলের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সেগুলি হচ্ছে নাম্বার 1 প্রসেসিং, নাম্বার 2 স্টোরি রাইটিং, নাম্বার 3 অফিসিয়াল লেটার অর্থাৎ এডিটোরিয়াল এবং অন্যান্য অফিসিয়াল, হেডমাস্টার, থানার ওসি বা ব্যাংকের ম্যানেজার ইত্যাদি, নাম্বার 4 বায়োগ্রাফি, অ্যান্ড নাম্বার 5 প্যারাগ্রাফ। তার সঙ্গে বলে রাখি যে রিপোর্ট রাইটিং আর নোটিস রাইটিং এর একটি করে ফরম্যাট, অর্থাৎ রিপোর্ট রাইটিং এর একটা অ্যাক্সিডেন্টালের ফরম্যাট আর নোটিস রাইটিং এর একটা ফরম্যাট অবশ্যই দেখে যেও। বাই চান্স বলা যায় না, যদি দিয়ে দেয়, রাইট? ওই যে বললাম যে নোটিস আর রিপোর্ট থেকে অল্টারনেট করে কোশ্চেন আসে, আর এবার দুটোই চলে এসেছে, ওই জন্য একটা করে ফরম্যাট দেখে যাবে। কারণ বাই চান্স যদি চলে আসে তাহলে ছুটলে কিন্তু 10 নম্বর ছুটে যাবে। আর ভালো রেজাল্ট করতে হলে কিন্তু এক নম্বর গুরুত্বপূর্ণ, রাইট? চলো তাহলে দেখে নেওয়া যাক যে এই প্রতিটি বিভাগ থেকে আমাদের কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি যে আমি আমার এই সেশনটিকে দুটি ভাগে ভাগ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। প্রতিটি বিভাগ থেকে যেগুলি মোস্ট ইম্পর্টেন্টের সাজেশন দেওয়া হবে সেগুলি করতেই হবে, এবং তারপরেও যদি সময় পেয়ে যাও তাহলে যেগুলি ইম্পর্টেন্টে দেওয়া থাকবে সেগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করতে হবে, রাইট? তাহলে চলো লক্ষ্য করো, নাম্বার 1 প্রসেসিং। প্রসেসিং থেকে আমরা যে বিষয়গুলি দেখে যাব সেগুলি হচ্ছে নাম্বার 1 স্কুল ম্যাগাজিন, নেক্সট ফরমেশন অফ রেইন বা ওয়াটার সাইকেল, নেক্সট বিল্ডিং কনস্ট্রাকশন, অরেঞ্জ জুস, পেপার মেকিং, ম্যাঙ্গো পিকেল অথবা লেমন স্কোয়াশ, রিহাইড্রেশন অথবা ওআরএস, অমলেট, এগুলি ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যে বিষয়গুলি দেখে যাব সেগুলি হচ্ছে স্যালাড, মাস্টার্ড অয়েল, টি অ্যান্ড কফি এবং টমেটো জেলি। তাহলে এই ছিল প্রসেসিং এর বিষয়। এই বিষয়গুলি আমরা একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাব, তাহলে আশা করা যায় যে প্রসেসিং থেকে আমরা একটা কমন পেয়ে যাব। আর এবারে কিন্তু তোমাদের প্রসেসিং খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রসেসিং থেকে প্রশ্ন আসার চান্স 100%, রাইট? নেক্সট স্টোরি। স্টোরি সেশন দেওয়ার আগে তোমাদের বলে রাখি যে আমাদের এত বেশি স্টোরি আছে যে এখান থেকে সাজেশন দেওয়া বা সাজেশন বানানো খুব কষ্টকর। কিন্তু তারপরেও সামনেবারের জন্য যেহেতু স্টোরি ইম্পর্টেন্ট, তাহলে আমরা কিছু তো দেখে যাব, রাইট? তাহলে প্রচলিত স্টোরিগুলির মধ্যে যেগুলি একটু গুরুত্বপূর্ণ বা আমি বাছাই করে কিছু কিছু স্টোরি তোমাদের সামনে তুলে ধরছি, যেগুলি আমার মনে হয়েছে যে এর মধ্যে থেকে তোমাদের আসতে পারে। নাম্বার 1 সেফার্ড বয়, নাম্বার 2 ইন্টেলিজেন্স অফ এ ক্রো অথবা ক্লেভারনেস অফ এ ক্রো, নেক্সট টু ক্যাটস অ্যান্ড এ মাঙ্কি, তারপরে দ্য ক্যাপটিভ সোলজার বা দ্য ইংলিশ সোলজার, নেক্সট আ হেয়ার অ্যান্ড আ টর্টস, দ্য বি অ্যান্ড দ্য ডাব, আ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারেলসাম সন্স, নেক্সট কেপ সেলার। এগুলি হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যেগুলো দেখে যেতে পারি সেগুলি হচ্ছে ফরগেটফুল সায়েন্টিস্ট, পাইড পেপার অফ হ্যামিল্টন, আ গ্রিডি ফার্মার, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। এই বিষয়গুলি দেখে যাবে, আশা করা যায় এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর যদি নাও বা পাও তাহলে এই কয়েকটা স্টোরি যদি তোমরা একটু ভালোভাবে পড়ে যাও, ভালোভাবে বুঝে শুনে যদি মুখস্থ করে যাও, তাহলে যে বিষয়ে আসুক না কেন তোমরা বানিয়ে কমসে কম লিখে নিতে পারবে, রাইট? নেক্সট অফিসিয়াল লেটার। আচ্ছা, অফিসিয়াল লেটার তোমরা জানোই, এর মধ্যে এডিটোরিয়াল লেটার, হেডমাস্টারকে চিঠি, থানার ওসিকে চিঠি, বা যে কোনো আদার দেন পার্সোনাল লেটার, অর্থাৎ যে চিঠি কোনো ব্যক্তির নামে সম্বোধন করা হয় সেটা পার্সোনাল লেটার। আর যে চিঠি কোনো ব্যক্তির নামে নয়, কোনো পদের নামে, ধরো এডিটর, হেডমাস্টার, দ্য ওসি, দ্য প্রাইম মিনিস্টার, দ্য চিফ মিনিস্টার, দিজ আর কল্ড অফিসিয়াল লেটার, রাইট? তো এই অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটারে আমরা যেগুলো দেখে যাব, নাম্বার 1 এডিটোরিয়াল লেটার। আচ্ছা, তোমরা জানো এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাট মুখস্থ করলেই আমরা মোটামুটি কাজ চালার মতো যে কোনো এডিটোরিয়াল লেটার লিখে চলে আসতে পারবো। আমি পরবর্তী কোনো ভিডিওতে এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় সেগুলি নিয়ে আলোচনা করব, রাইট? আপাতত আমরা এডিটোরিয়াল লেটার থেকে কোন কোন বিষয়ে দেখে যাব সেগুলি লক্ষ্য করো। নাম্বার 1 ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, নাম্বার 2 ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, নেক্সট অ্যাক্সিডেন্ট ডিউ টু র্যাশ বা রেকলেস ড্রাইভিং, নেক্সট সাইবার ক্রাইম মানে যে অনলাইন যে অপরাধগুলি হচ্ছে, নেক্সট অ্যাডিকশন অফ মোবাইল অর সোশ্যাল মিডিয়া অ্যামং দ্য স্টুডেন্টস অর ইয়ংস্টার্স,
নেক্সট থটলেস ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড ডেঙ্গু। এগুলি হচ্ছে এডিটোরিয়াল লেটার, যেগুলি আমরা প্রস্তুতি নিয়ে যাব। এবার এডিটোরিয়াল লেটার ছাড়াও অন্যান্য কি চিঠি দেখে যেতে হবে লক্ষ্য করো। নেক্সট লেটার টু দ্য হেডমাস্টার সিকিং লিভস অফ অ্যাবসেন্স, মানে ছুটির আবেদন জানিয়ে হেডমাস্টারকে চিঠি। নেক্সট লেটার টু দ্য হেডমাস্টার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, লেটার টু দ্য ওসি ফর দ্য লস অফ মোবাইল ফোন, বাইসাইকেল, অ্যাডমিট অর রেজিস্ট্রেশন কার্ড এটসেট্রা। যে কোনো কিছু হারিয়ে গেছে এর জন্য থানায় জিডি জন্য আবেদন করা। নেক্সট লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইয়ার মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তারপর লেটার টু দ্য ব্যাংক ম্যানেজার ফর ডুপ্লিকেট পাসবুক অথবা এডুকেশনাল লোন। নেক্সট লেটার টু দ্য পোস্টমাস্টার ফর ডিলেইং ইন ডেলিভারি অফ এ লেটার অর পার্সেল। পোস্টমাস্টারকে চিঠি কোনো পত্র বা কোনো পার্সেল ডেলিভারি করতে দেরি হওয়ার জন্য। তাহলে এই ছিল আমাদের অফিসিয়াল লেটার বা ফর্মাল লেটার, যেগুলি আমরা ফাইনাল পরীক্ষার জন্য, যেগুলি আমরা সামনে পাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে যাবো, রাইট। এবারে এসো নেক্সট বায়োগ্রাফি। আচ্ছা, বায়োগ্রাফি খুব সহজ একটা বিষয়, কারণ বায়োগ্রাফি যদি আমরা একটা ফরম্যাট মুখস্থ করে নিই তাহলে যে কারো বায়োগ্রাফি আমরা ওই অনুসারে লিখে নিতে পারবো, রাইট। কিন্তু তারপরে আমরা বেস্ট অ্যান্সার করার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য যে কয়েকজনের বায়োগ্রাফি দেখে যাব তারা হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ, সুকুমার রায়, এপিজে আব্দুল কালাম, এম.এস. ধোনি, এনি বেসন্ত, সৌমিত্র চ্যাটার্জি, স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা আরও দেখে যেতে পারি সিস্টার নিবেদিতা এবং মহেশ্বতা দেবী। তাহলে এই কয়েকজনের বায়োগ্রাফি আমরা খুব ভালোভাবে দেখে যাব বেটার নাম্বার পাওয়ার জন্য, রাইট। কিন্তু বাই চান্স যদি এর বাইরেও চলে আসে তাহলে আমরা অবশ্যই একটা ফরম্যাট করে যাব। আর এই প্রতিটি রাইটিং স্কিল কীভাবে অ্যান্সার করতে হয় এ নিয়ে আমি কিন্তু সেপারেট ভিডিও পোস্ট করব। তোমরা আমার এই যে চ্যানেল স্মার্ট ইংলিশ উইথ রাহুল, এই চ্যানেলে এমপি ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টটি ফলো করবে। আর তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, রাইট। তাহলে আমি এগুলোর অ্যান্সার কীভাবে করতে হয় সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। এখন আপাতত সাজেশনটা দিকে লক্ষ্য করো। নেক্সট হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা কী কী বিষয় দেখে যাব। আচ্ছা, প্যারাগ্রাফেরও কিন্তু আমার কাছে ফরম্যাট আছে, আমি এটা নিয়েও আলোচনা করব, রাইট। আপাতত সাজেশনটা লক্ষ্য করো। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্টে কী দেখবো, মেমোরেবল ডে বা লাস্ট ডে ইন স্কুল একটা করলেই হবে। বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, ইউজ অফ ইন্টারনেট গুড অর ব্যাড, সামার অলিম্পিক 2024, ডিউটি অফ এ স্টুডেন্ট অথবা ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ইয়োর ফেভারিট হবি, হ্যাবিট অফ রিডিং বুকস। এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি আমাদের দেখে যেতেই হবে। এছাড়াও আমরা দেখে যেতে পারি ইয়োর এম ইন লাইফ, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, ইয়োর ফেভারিট সিজন অ্যান্ড করাপশন। এই ছিল প্যারাগ্রাফের বিষয়, যেগুলি আমরা ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাব। আমার স্নেহের ছোট ভাই বোনেরা, এই ছিল তোমাদের সামনেবার মাধ্যমিক পরীক্ষার জন্য ইংরেজির রাইটিং স্কিলের সাজেশন। আশা করি তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে এখান থেকে 100% কমন পেয়ে যাবে এবং কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আর বাই চান্স যদি কমন নাও বা আসে তাহলে যাই আসুক না কেন এর উপর ভিত্তি করেই তোমরা কিন্তু বাকিগুলোর অ্যান্সার করে নিতে পারবে, রাইট। তাই যখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে তখন একটু বুঝে শুনে মুখস্থ করার চেষ্টা করবে, কারণ যদি অন্য কোনো প্রশ্ন চলে আসে তাহলে এর উপর ভিত্তি করেই এই ধরনের বা এইভাবেই যেন আমরা সেগুলোর অ্যান্সার করে আসতে পারি। তাই একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করবে, রাইট। আর তোমরা যারা ইংরেজি ভালো পারো তোমাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা যারা ইংরেজিতে একটু নিজেকে দুর্বল মনে করছো তোমাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ আমি রাইটিং স্কিলের প্রতিটি বিভাগ থেকে কিভাবে আমরা শর্টকাটে অ্যান্সার করে আসতে পারি, অর্থাৎ প্রতিটি বিভাগের আমি একটা করে ফরম্যাট আলোচনা করার চেষ্টা করব। যেমন এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার একটা ফরম্যাট আলোচনা করব, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়, এই সব কিছু একটা একটি করে ফরম্যাট নিয়ে আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করব। তাই তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, রাইট। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। আচ্ছা, তোমরা যারা এখনো ভিডিও লাইক করেনি অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের সাজেশনটি কেমন মনে হলো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, তারাও বিষয়টি জানো। তাহলে তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।